সেটা বলছে হচ্ছে 42 বলতেছে যে এই যে 41 ধারাতে যে মানে জাজমেন্ট গুলোর কথা বলা আছে, মানে ওই চারটা বিষয়ের যে জাজমেন্ট, এই চারটা বিষয়ের জাজমেন্ট ছাড়া অন্যান্য জাজমেন্টের কি হবে, অন্যান্য জাজমেন্ট কি হবে। এইখানে বলতেছে পাবলিক নেচার নিয়ে। যদি কোনো রাইট এরকম, মানে জাজমেন্টে এরকম কোনো ব্যাপার থাকে জাজমেন্টে যে পাবলিক রাইট নিয়ে কোনো কোশ্চিন অ্যারাইজ করছিল এবং কোর্ট সেখানে ডিসিশন দিয়ে দিয়েছে যে পাবলিক রাইটটা এভাবে সংরক্ষিত থাকবে, তাহলে ওই পাবলিক রাইট নিয়ে যদি সেকেন্ড কোনো কথা বা সেকেন্ড কোনো ট্রায়ালের উদ্রেক ঘটে, তাহলে এই মামলাটা প্রাসঙ্গিক হবে। আপনারা একটু পড়ে দেখলে বুঝতে পারবেন। এখানে বলছে কি, এখানে বলছে জাজমেন্টস, অর্ডারস or decrees other than those mentioned in section 41 are relevant if they relate to matters of public nature relevant to the inquiry, but such judgment or orders are not conclusive proof of that which they state. অর্থাৎ এখানে বলতেছে পাবলিক নেচার নিয়ে কোনো মামলার যদি রায় থাকে এবং পরবর্তীতে ওই পাবলিক নেচার নিয়ে যদি দ্বিতীয় কোনো মামলা হয়, তাহলে পূর্ববর্তী মামলার রায় প্রাসঙ্গিক হবে, তবে সেটা কনক্লুসিভ প্রুফের মর্যাদা পাবে না। মানে 41 ধারার যে মর্যাদাটা, যেখানে আপনি ওর এগেনস্টে কোনো কথাই বলতে পারবেন না, এখানে সেই সুযোগটা থাকবে না, তবে রিলেভেন্ট হবে। আমি কি কথা বোঝাতে পেরেছি 42-এর ব্যাপারটা? স্যার আরেকবার যদি একটু। হ্যাঁ, শিওর, অবশ্যই। স্যার আপনি তো বলছিলেন জাজমেন্ট এন্ড পার্সনেম, আর একটা বলছিলেন জাজমেন্ট এন্ড রেম, তাহলে এই 41 ধারাটা কোথায় পড়লো? এটা অ্যাকচুয়ালি ক্যারেক্টার, মানে নেচার যদি বিবেচনা করি, এটা জাজমেন্ট ইন রেম হয়, কারণ পাবলিক নেচার নিয়ে কথা বলতেছে, পাবলিক ইন্টারেস্ট নিয়ে কথা বলতেছে, এটা হিসাবে জাজমেন্ট ইন রেম হয়। কিন্তু এই জাজমেন্ট ইন রেম সবসময় যে কনক্লুসিভ প্রুফ, ব্যাপারটা এরকম কিন্তু নয়। আচ্ছা স্যার, জি স্যার, ক্লিয়ার? জি স্যার, ওকে। এখানে আমরা আবার ওই জিনিসটাকে একটু সাম আপ করি। আমি হয়তো এক কথা বারবার বলি, এটা আসলে আপনাদের বোঝার সুবিধার জন্য। আমি আসলে একটা জিনিস থেকে ততক্ষণ বের হতে চাই না যতক্ষণ না পর্যন্ত আমি আমার বেস্ট অফ দ্য ক্যাপাসিটি আপনাকে বোঝাতে না পারি। এই কারণে আমি হয়তো একটা জিনিস বারবার বলার চেষ্টা করি। ওকে স্যার, আমরা আগে পড়ছি, কিন্তু যে যতটা পড়ছি ক্লিয়ার হই নাই, ততটা আপনার ক্লাস করি ক্লিয়ার হচ্ছি। যাক, আমার জন্য খুবই সেটা স্যাটিসফাইং, আমি খুবই সন্তুষ্ট যদি এটা হয়ে থাকে। আল্লাহর কাছে শুকরিয়া যে আমার মাধ্যমে আপনাদের যদি একটু উপকার হয়। ওকে, 42 ধারাতে যেটা বলা হচ্ছে, আমি আরেকবার একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে, ধরেন একটা রাস্তা, একটা এলাকার, একটা গ্রামের রাস্তা, সেটা ধরেন একজন দাবি করতেছে যে এটা আমাদের পৈতৃক সম্পত্তির পাশ দিয়ে যায় এবং এটা আমাদের পৈতৃক সম্পত্তির অংশ, ঠিক আছে? তো এটা নিয়ে গ্রামবাসীর সাথে ওই পরিবারের মামলা হলো যে আসলে এটা কার, ডিক্লারেশন একটা স্যুট দায়ের করলো এলাকাবাসী, যে কোর্টকে ডিক্লারেশন দিতে বলা হলো যে আপনি বলে দেন যে এটা পাবলিক ওয়ে নাকি এটা প্রাইভেট ওয়ে। আচ্ছা, কোর্ট ডিক্লেয়ার দিল কি এটা পাবলিক ওয়ে, অর্থাৎ জনস্বার্থর, মানে এটা জনস্বার্থ রিলেটেড, মানে পাবলিক রাইটটা এনশিওর হলো। আচ্ছা, ওই রাস্তা নিয়ে দ্বিতীয়বার যদি কখনো মামলা হয় যে এই রাস্তাটা আসলে প্রাইভেট প্রপার্টি না পাবলিক প্রপার্টি, তখন এই যে প্রথম মামলার যে রায়, সেই রায়ে যে বলা হয়েছিল যে এটা পাবলিক প্রপার্টি, পাবলিক রাইট এখানে বর্তমান আছে, তাহলে এই জিনিসটা কিন্তু এই দ্বিতীয় মামলার ক্ষেত্রেও প্রাসঙ্গিক হবে। তবে কনক্লুসিভ প্রুফ বলা যাবে না। এখানে ধরেন অন্য কেউ অন্য কোনো ভিন্ন কোনো সাক্ষ্য আনতে পারে, ধরেন কারো নামে রেকর্ড হয়ে গেছে রাস্তাটা, সেটা আনতে পারে। ধরেন যে হচ্ছে ওইখানে পূর্বের কোনো হচ্ছে ম্যাপ আছে, সেটাতে দেখায় যে ধরেন যে আরএসএ ওটাকে রাস্তা দেখানো হয়েছে, কিন্তু সিএস বা এসএ তে ওখানে পাবলিক প্রাইভেট প্রপার্টি, অর্থাৎ ধরেন যে কোন একটা জ্ঞাতি গোষ্ঠীর প্রপার্টি হিসেবে ওটা দেখানো হয়েছে, তাহলে কিন্তু সেটাও কিন্তু আনা যাবে, কারণ এটা কনক্লুসিভ প্রুফ নয়। কথা ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। তবে স্যার এখানে মানে শ্যাল অথবা মে এরকম তো কোনো ফাংশন নাই। শ্যাল অথবা মে, এটা এখানে আপনাকে বুঝতে হবে এটা যে এখানে
বলছে যে কনক্লুসিভ নয়, তার মানে এখানে মে। কনক্লুসিভ নয় তার মানে এখানে মে। আমি কি বোঝাতে পারছি গোলাম কিবরিয়া ভাই? জি স্যার। কারণ আমাকে যদি শ্যাল বলে তাহলে আমি সেখানে হয় হচ্ছে ধরবো যে শ্যাল প্রিজিউম অথবা কনক্লুসিভ। এখানে যেহেতু বলতেছে কনক্লুসিভ নয়, তাহলে আমি শ্যাল প্রিজিউম ধরতেও পারি, আবার মে প্রিজিউমও ধরা যায়। তবে এখানে শ্যাল প্রিজিউম যেহেতু কোর্টের অর্ডার, কোর্ট কিন্তু তার মানে পূর্ববর্তী মামলার রায় সবসময় ধরে নেয় যে এটা ডিউলি হয়েছে বা ডিউলি এটা করা হয়েছে। এখানে বেসিক্যালি শ্যাল প্রিজিউম ধরাটা খুব বেশি ভালো, যদিও এখানে বলা হয়েছে কনক্লুসিভ প্রুফ নয়, কিন্তু শ্যাল প্রিজিউমটাই এখানে গ্রান্টেড। মেটা আসলে এখানে আসে না, মানে মেটা আসলে খুব লোয়েস্ট গ্রেডের প্রিজাম্পশন। কোর্ট ধরতে পারে, নাও ধরতে পারে, কিন্তু এখানে ধরার ক্ষেত্রে কিন্তু একটু বাধ্যবাধকতা আছে যে যেহেতু পাবলিক রাইট নিয়ে এবং পূর্ববর্তী কোর্ট এখানে রায় দিয়ে গেছে, তাহলে আপনিও ধরে নেবেন যে এখানে পূর্ববর্তী কোর্টের রায় প্রাসঙ্গিক, যতক্ষণ না সে অন্য কোনো ভাবে সেটাকে অপ্রাসঙ্গিক প্রমাণ করে। ওকে? জি স্যার, ক্লিয়ার স্যার। রায় ডিগ্রি আদেশের প্রাসঙ্গিকতার কথা বলছে, সে আদালত যদি দেয় স্যার, এই বিরুদ্ধে স্যার কেসের মামলা করা যায় কিনা স্যার এই ধারাতে? বুঝি না, আপনার প্রশ্নটা আরেকবার একটু বলেন। আপনার প্রশ্নটা একটু আরেকবার শুনতে চাই। জগবন্ধু ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি একটু লাউডলি বলেন। স্যার ওনার নেটওয়ার্কের সমস্যা স্যার। হ্যাঁ, ভাইয়ের মনে হয় নেটওয়ার্কের বেশ প্রবলেম থাকে, কারণ ওনাকে আমি যখনই কথা বলতে শুনেছি ওনার কথা আসলে কখনোই খুব স্পষ্ট পাই নাই। যাই হোক, হয়তো তার নেটওয়ার্কের খুব প্রবলেম। ওকে, স্যার, উনি যদি কোনো হেল্প পাই তাহলে আপনারা হেল্প করবেন কিন্তু। ওকে, আর চলে গেছিল স্যার, মানে নেট আচ্ছা প্রবলেম। আচ্ছা, সমস্যা নাই ভাইয়া, এখন বলেন স্যার তাহলে এখন বলেন, সমস্যা নেই, এখন শুনতে পাচ্ছি। আদেশের প্রাসঙ্গিকতা কি, এটা কি কোনো মিসকেসের মামলা করা যায় কিনা স্যার দেওয়ানিতে? ও আচ্ছা, বুঝতে পারছি, মানে মিসকেস এখানে অ্যালাউড কিনা। জি স্যার, এখানে মিসকেসের অ্যালাউ বা ডিসঅ্যালাউ এর কোনো ব্যাপার নাই। এইখানে মিসকেস আপনি করতে পারেন যদি আপনার কোর্ট এখানে প্রাসঙ্গিক হিসেবে এটা ডিক্লেয়ার না করে, আপনি তার এগেইনস্টে মিসকেস করতে পারেন। তবে এইখানে কোর্ট সাধারণত অ্যালাউ করে, যেহেতু মানে এইখানে ব্যাপারটা এরকম, ওই একটু আগে হচ্ছে আমি গোলাম কিবরিয়া ভাইকে বলছিলাম যে কোর্ট চায় সবসময় পূর্ববর্তী কোনো রায় বা ডিগ্রি থাকলে সেটাকে প্রিভেইল করার সবসময় চেষ্টা করে। আপনি কি ধরেন, আপনি কি আপনার বাবার কথাকে জনসম্মুখে বলবেন যে এটা ঠিক না? বলবেন না স্যার, কখনোই না। কখনোই কিন্তু বলবেন না। হ্যাঁ, যতক্ষণ না কেউ প্রমাণ সাপেক্ষে বলবে যে আপনার বাবার কথা ঠিক ছিল না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ওই আপনার বাবার কথা কি আঁকড়ে ধরে থাকবেন। ব্যাপারটা কিছুটা এরকম, যদিও হয়তো শব্দ চয়নে কিছুটা ভুল হলো, কিন্তু ব্যাপারটা এরকম। স্যার ক্লিয়ার স্যার। ওকে, এরপরে আমরা আসি হচ্ছে 43-এ কি বলছে? 43-এ বলতেছে 40, 41, 42 এইখানে এই কয়টা ব্যতীত। তাহলে 40-এ কি বলতেছিল একটু আমরা আসি, আবার রিভাইজ করতে করতে আসি। 40-এর কি ব্যাপার ছিল? 40 ছিল স্যার পূর্ববর্তী রায় যখন দ্বিতীয় মোকদ্দমায় বাধা করে আর কি। দ্বিতীয় মোকদ্দমায় যখন বাধা হয়। আচ্ছা, গেল 40 গেল। 41-এ কি বলা ছিল? কনক্লুসিভ চারটা বিষয়ে কনক্লুসিভ প্রুফ। ওকে, আচ্ছা, তারপরে 42 তো স্যার যে 41 রায় ব্যতীত অন্য রায় যখন প্রাসঙ্গিক। হ্যাঁ, পূর্ববর্তী মামলায় পাবলিক মানে রাইট নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে, সেটার রায় যদি প্রাসঙ্গিক হয়, সেটার একটা ব্যাপার। তাহলে
এই কয়টা ব্যতীত অন্য কোনো মামলার রায়ের ক্ষেত্রে কি হবে সেটা বলতেছে এই 43। সেটার ব্যাখ্যাতে কি বলেছে, এখানে বলেছে যে সাধারণত ইরিলেভেন্ট হবে unless the existence of such judgment or decree is in fact is a fact in issue or relevant fact under some other provisions of this act. ধরেন এরকম হলো যে ওই মানে যে আমরা যে এই পর্যন্ত যে 3টা সেকশন বলেছি, এই 3টা সেকশনের বাইরে একটা ম্যাটার চিন্তা করেন। ধরেন একটা দখল উদ্ধারের মামলা, যেটা আবার আর বললাম কি বিজয় ভাইয়ের মধ্যে হয়েছে। এখন কোর্টের সামনে আমরা বা আমাদের অন্য আরেকটা জন শরিক মিলে মামলা করছে, দ্বিতীয় আরেকটা মামলা। দ্বিতীয় আরেকটা মামলাতে বলতেছে যে তাদের বিরুদ্ধে এরকম কোনো মামলাই হয়নি, তাদের মধ্যে এরকম কোনো মামলার রায় নাই। মানে মামলাটা ছিল কি ছিল না, রায়টা হয়েছে কি হয় নাই, এটাই যখন একটা কোশ্চিনে পরিণত হয় ওই 3টা ম্যাটার বাদ দিয়ে, তখন এই যে পূর্ববর্তী মামলার রায় বা পূর্ববর্তী মামলার যে এক্সিস্টেন্স ছিল সেটা প্রাসঙ্গিক হয়ে যায়। ব্যাপারটা একটু জটিল। ব্যাপারটা হচ্ছে, আমি আরেকটু ক্লিয়ার করি, আরেকটু সহজভাবে বলার চেষ্টা করি। সেটা হচ্ছে, ধরেন এক্স আর ওয়াই একটা মামলা করেছিল, এক্স মানে যে কোনো মামলা, ধরেন যে কোনো মামলা যেটাতে ওই 40, 41 এবং 42 ধারার কোনো ব্যাপার নাই, একটা সেপারেটের একটা মামলা। ওকে, তারপরে এক্স জায়া জেডের সাথে আবার অন্য আরেকটা ম্যাটারে মামলা করছে এবং সেখানে বলতেছে যে আমার সাথে এক্স এর তো কোনো মামলাই হয়নি। যখন ওই মামলার এক্সিস্টেন্স বা ওই মামলার ইনএক্সিস্টেন্স, মানে প্রিভিয়াস মামলার ইনএক্সিস্টেন্সটা প্রশ্নবিদ্ধ করা হয়, তখন ওই মামলার রায় বা ডিক্রির কপি বা ওই মামলার এক্সিস্টেন্স, এই জিনিসটা প্রমাণ করা যেতে পারে এবং এই জিনিসটা প্রাসঙ্গিক হয়। আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার, এটা স্যার ইয়ার মতো স্যার কিছুটা বোঝা গেল স্যার, ওই যে ডাইং ডিক্লারেশনের এভিডেন্সের মতো, তো ওটার জন্য আগে মৃত্যুটা প্রমাণ করা জরুরি। মৃত্যুটা প্রমাণ করা জরুরি, রাইট। এখন ধরেন আপনি ইনজাংশন চাইতে গেছেন, এবার বাস্তব এক্সাম্পল পাওয়া গেছে দাঁড়ান। ধরেন আপনি ইনজাংশন চাইতে গেছেন, ইনজাংশন চাইতে গিয়ে কি করলেন, বললেন যে আমাদের ভেতরে পূর্ববর্তী একটা মামলা ছিল, এই সংক্রান্ত একটা মামলা চলমান, এই কারণে আমি একটা বিশেষ করে ইনজাংশন চাচ্ছি। ওকে, এখন অপোজিট পার্টি কি বললো যে এরকম কোনো মামলা হয়ই নাই, এরকম কোনো মামলা চলমানই নাই। আপনি তখন কি করবেন, ওই মামলার একটা নোটিশের কপি বা একটা মানে অর্ডার শিটের জাবেদা নকল দিয়ে প্রমাণ করতে পারবেন কি যে ওই মামলাটার এক্সিস্টেন্স আছে। ব্যাপারটা হচ্ছে এতটুকুই। ব্যাপারটা এই যে যখন ওই মামলাটা বা ওই মামলার জাজমেন্টটা প্রশ্নবিদ্ধ হয়, তখন আপনি সেখানে ওই মামলার কোনো এভিডেন্স দিয়ে সেটার এক্সিস্টেন্স বা নন এক্সিস্টেন্স প্রমাণ করতে পারেন। ওকে, জি স্যার, ক্লিয়ার স্যার। আর এখানে যদি ওই আপনার এখানে 40, 41, 42 ধারা যদি কোনো রায় ডিগ্রি আদেশ যদি প্রাসঙ্গিক হয়, তখন কিন্তু রায় ডিগ্রিটা এখানে প্রাসঙ্গিক হবে। যখন ওইটা বিচার্য বিষয় যদি প্রাসঙ্গিক হয়, তাহলে তখন প্রাসঙ্গিক। যেটা বললেন যে একটা অস্থায়ী নিষেধাজ্ঞার মামলা তো মূল মামলা থাকতে হবে, কিন্তু যদি মূল মামলায় না থাকে তাহলে তখন এখানে অস্থায়ী নিষেধাজ্ঞা মামলা হবেই না, আর্জিটা করাই যাবে না। আচ্ছা, হ্যাঁ, কথা ঠিক আছে। এখন হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু আমি উদাহরণের স্বার্থে বললাম যে ধরেন যে একজন বলে বসলো যে না আমাদের ভিতরে কোনো মামলাই চলমান নেই। এই ব্যক্তি হচ্ছে মিসলিড করতে আসছে, কোর্টকে মিসলিড করতে আসছে এবং হচ্ছে একটা মিসকেস করে এই অস্থায়ী নিষেধাজ্ঞা চাচ্ছে। তাহলে তো কথা হবে স্যার, পূর্ববর্তী ওই মামলার অস্তিত্ব নিয়ে কথা হচ্ছে না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোঝা গেছে কি ব্যাপারটা? জি স্যার, গ্রুপে আছে, আমরা এত বিশ্লেষণ করে এটা স্যার পূর্ববর্তী মামলা যখন বিচারের বিষয়বস্তু হবে, যে পূর্ববর্তী মামলা আছে কিনা, পূর্ববর্তী মামলার কোনো জাজমেন্ট আছে কিনা, এটাই যদি আপনার কোশ্চিনে পরিণত হয় বর্তমান মামলাতে, তাহলে আপনি কি করবেন?
স্যার চার্জে যেমন পূর্ববর্তী মামলার একটা বিবরণ থাকে, তখন ট্রায়ালে যায় দেখা গেল যে মামলাটা যদি অস্বীকার করে, তখন ওই মামলাটা অবশ্যই প্রাসঙ্গিক হবে। হবে তখন আপনি আপনার ওই মামলার হচ্ছে সার্টিফাইড কপি এনে আপনি প্রমাণ করতে পারেন যে ওই মামলাটা চলমান বা ওই মামলাটা চলছে, তাই না? জি জি রাইট স্যার। আবার ধরেন যে ঠিক আছে, ধরলাম যে হচ্ছে এটা আরেকটু এক্সাম্পল দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে ধরেন যে আমি একটা মামলাতে বললাম যে এই ব্যক্তি হ্যাবিচুয়াল অফেন্ডার, বললাম কি হ্যাবিচুয়াল অফেন্ডার, সে খুব ডিনাই করলো, আরে বাবা হ্যাবিচুয়াল অফেন্ডার বলতেছে আমারে, আমি তো হ্যাবিচুয়াল অফেন্ডার নই। আমি বললাম যে সে এর আগেও ডাকাতির মামলায় সাজাপ্রাপ্ত, সে অস্বীকার করতেছে যে আমি ডাকাতির মামলায় সাজাপ্রাপ্ত নই। তখন আমি কি করলাম, ওই মামলার জাবেদা নকল এনে বা জাজমেন্টের একটা কপি এনে আমি কোর্টকে সাবমিট করলাম। বিষয়টা বুঝতে পারছেন? জি স্যার, ওই যে পূর্ববর্তীর মামলা দণ্ডাদেশে রায় যদি থাকে তাহলে ওটা প্রাসঙ্গিক না, সেইরকম। হ্যাঁ প্রাসঙ্গিক। জি স্যার। ব্যাপারটাকে প্র্যাকটিক্যাল সেন্সে যখন চিন্তা করবেন, দেখবেন যে আইনের এই দুরূহ ভাষাটা আর কোনো কঠিন আপনার কোনো বিষয়বস্তুই হবে না। এভিডেন্স অ্যাক্টের ভাষা হচ্ছে সবচেয়ে কঠিন একটা ভাষা, কিন্তু এটা যদি আমি আগেও বলেছি, এটা যদি আপনি বাস্তবিক এক্সাম্পল দিয়ে চিন্তা করেন, তাহলে এর চেয়ে প্রাণবন্ত আইন আমি আমার স্টুডেন্ট লাইফে পড়ি নাই, যেটা প্রত্যেকটা ঘটনা আমার জীবনের সাথে প্রাসঙ্গিক। স্যার ইতিপূর্বে আমরা স্যার এভিডেন্সটা পড়ছি স্যার, কিন্তু আপনার মতে এভাবে বিশ্লেষণ করে পড়া হয় নাই তো স্যার। ভালো লাগতেছে স্যার, অনেক ভালো হচ্ছে। ঠিক আছে ওকে, আমরা চেষ্টা করব প্রাণবন্ত করার। যদিও আমি আসলে এক্সট্রিমলি সরি, আমার আসলে প্রথমেই ক্ষমা চাওয়া উচিত ছিল যে আমি আসলে পারিবারিক কারণে এবং পার্সোনাল কারণে আমি লাস্ট 2টা সপ্তাহে আপনাদেরকে সময় দিতে পারি নাই। তবে আমার সর্বোচ্চ চেষ্টা থাকে আপনাদের সময় দেওয়ার। মানে আমি কখনো তাহলে 43 গেল, 44 এইবার আসতেছে এই 40, 41, 42, 43 এই সবগুলাকে নষ্ট করার জন্য 44 যথেষ্ট। বলতেছি আমরা কনক্লুসিভ প্রুফ 41 কে, কি কনক্লুসিভ প্রুফ নিচ্ছি না, ওকে, সেটাতে কিছু যায় আসে না, কিন্তু আমাদের এই 44 এর ব্যাপারটা যদি প্রমাণ করতে পারি, তাহলে 40, 41, 42, 43 সব ধূলিসাৎ হয়ে যায়। কেন? কি এমন গুরুতর কথা এখানে বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে ফ্রড অর কলিশন অবটেইন ইন জাজমেন্ট, অর্থাৎ আপনি যদি কোনো প্রতারণা বা তঞ্চকতার আশ্রয় নিয়ে জাজমেন্ট নিয়ে থাকেন, আপনি যদি একটা ভালো কাজ করছেন, একটা কোর্ট একটা জাজমেন্ট দিয়েছে, কিন্তু জাজমেন্টের বেসিসটা কি? বেসিসটা হচ্ছে ধরেন যে আপনারা ব্রাইব দিয়েছেন, ঘুষ দিয়েছেন বা কোনোভাবে যোগসাজশে করেছেন, তখন কিন্তু সেই মামলার রায়ের ক্রেডিবিলিটি নষ্ট হয় না? জি স্যার। সেই মামলার কিন্তু ক্রেডিবিলিটি নষ্ট হয়ে যায়, সেই মামলার জাজমেন্টের ক্রেডিবিলিটি কিন্তু নষ্ট হয়ে যায়। তো এইখানে ওটাই বলছে যে any party to the suit or other proceeding may show that the judgment, orders or decree which is relevant under section 40, 41, 42 and which has been proved by the adverse party was delivered by the court not competent to deliver it or obtained by fraud or collusion. অর্থাৎ এখানে 3টা ম্যাটার আপনাকে দেখতে হবে। আপনি ধরেন যে ওই যে উপরের 4টা মামলাতে, উপরের 4টা ক্ষেত্রে বিরোধী পক্ষ যে আপনি চান যে এই রায়গুলো প্রকাশ্যে না আসুক বা এই রায়গুলো প্রাসঙ্গিক হিসেবে বিবেচিত না হোক, আপনার জন্য এই 44 সেকশন। আপনি তখন কি প্রমাণ করবেন? আপনি তখন প্রমাণ করবেন যে এই মামলাগুলোর যে রায়ের কথা বলা হচ্ছে, সেই রায়গুলো কিসের মাধ্যমে নেওয়া হয়েছে? ফ্রডের মাধ্যমে নেওয়া হয়েছে, অথবা কলিউশন বা যোগসাজশের মাধ্যমে নেওয়া হয়েছে, প্রতারণা বা যোগসাজশের মাধ্যমে সেটা নেওয়া হয়েছে। আর একটা প্রশ্ন তুলতে পারেন যে কোর্ট এই রায় দিয়েছে, সেই কোর্ট এই রায় দেওয়ার ক্যাপাসিটি রাখে না,
এই রায় দেওয়ার ক্যাপাসিটি সে রাখে না, অর্থাৎ ইনকম্পিটেন্ট। এখন ধরেন যে 50 লাখ টাকার একটা মামলা, সেটা যদি সহকারী জজ রায় দেয়, হবে? না স্যার, এখতিয়ার নাই স্যার। এখতিয়ার নাই। তাহলে আপনি যদি কোর্টের অজুহাত তুলতে চান তাহলে কি বলবেন? এখতিয়ার ছিল না। আর আপনি যদি পক্ষের অজুহাত তুলতে চান তাহলে কি বলবেন? যে ওই পক্ষ প্রতারণা বা যোগসাজশের মাধ্যমে এই রায়টা নিয়েছে। তাহলে কিন্তু 40, 41, 42, দেখেন এত ভারী ভারী কথা আমরা বললাম যে কোর্ট অ্যালাউই করবে না, কোর্ট নিবেই না, কোর্ট শুনবেই না, কোর্ট মানবেই না, কিন্তু এই 44 ধারা দিয়ে কিন্তু সবকিছু ভেঙে ফেলা যায়, তাই না? জি স্যার, এই ধারাটা স্যার ইংলিশে তাহলে ভাইয়া একটু আরেকবার বলেন। ভাই বলছিলাম যে স্যার এই ধারাটা ইংলিশে আসছিল স্যার এমসিকিউতে। হ্যাঁ, এই ধারাটা এমসিকিউতে ইংলিশে আসছিল। গত পরীক্ষায় আসছিল 25 সালে। আচ্ছা, আমরা এমসিকিউ এর ব্যাপারে কিন্তু এটা বলবো না যে 25 সালে এসেছিল 26 সালে আসবে না। ওকে, আমরা রিটেনের ক্ষেত্রে সেটা বলতে পারি, ঠিক আছে? না স্যার, আমাদের রিটেনের স্যার রিটেন করতে হবে স্যার। হ্যাঁ, রিটেনের জন্য কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে এই জিনিসটা কি সবার কাছে ক্লিয়ার? 44? জি স্যার, ক্লিয়ার স্যার। পূর্ববর্তী যে তিনটা আলোচনা করলাম, ওই তিনটাতে যদি ওই আপনি যে তিনটা কথা বললেন, একটা প্রতারণা, আর একটা যোগসাজশ, আর একটা হচ্ছে ইনকম্পিটেন্ট, আদালত যদি এটা যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে ওগুলো ইনভ্যালিড হবে। আচ্ছা, তাহলে আমাদের মানে 40, 41, 42, 43 এগুলো কি? এগুলো হচ্ছে অস্ত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে? আর 44 এটা কিন্তু কি হিসেবে ব্যবহার করবেন? ঢাল হিসেবে ব্যবহার করবেন। কথা বোঝা গেছে? জি স্যার। মানে আপনার ডিগ্রি আদেশ দিলে এটা অপ্রাসঙ্গিকভাবে বিবেচিত হবে, তাই না স্যার? তাহলে জি জি, আরেকবার বলেন। এটা বলছে যে রায়ের অপ্রাসঙ্গিকতা প্রমাণ করা যাবে এই 44 ধারা। হ্যাঁ, রায়ের অপ্রাসঙ্গিকতা প্রমাণ করা যাবে। ওই ব্যক্তি বলার চেষ্টা করবে, ধরেন প্লেনটিফ বলার চেষ্টা করবে যে এই সকল রায় আছে এগুলো প্রাসঙ্গিক। আপনি অপ্রাসঙ্গিক কেমনে প্রমাণ করবেন? আপনি এই তিনটা গ্রাউন্ডে অপ্রাসঙ্গিক প্রমাণ করবেন। ওকে? জি স্যার, আমি এটা বলতে চাচ্ছিলাম স্যার। ওকে, তাহলে ঠিক আছে, তাহলে আপনার আমাদের কথা ম্যাচ করেছে। ওকে, তাহলে এখন আমরা জাজমেন্টের পার্ট কিন্তু শেষ করে ফেলেছি। জাজমেন্ট শেষ করে ফেলেছি। প্রিভিয়াস জাজমেন্ট কখন প্রাসঙ্গিক, কোন কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক, সেটা কিন্তু আমরা শেষ করে ফেলেছি। আমরা একটু 2 জন বা 3 জন এই জিনিসটাকে সাম আপ করে আজকের আমরা ক্লাস শেষ করব। যদিও পড়া একটু কম হলো, তবে আগামীকাল এক্সপার্ট অপিনিয়ন সহ আমরা চেষ্টা করব 60 ধারাকে টার্গেট করার, কারণ কালকে আমরা 8:30 মানে 8:30তেই বসবো। আমরা একটু 2-3 জন ডেলিবারেটলি, আমি কারো নাম বলছি না, হয়তো অপ্রস্তুত হয়ে যাবেন, আমি কারো নাম বলছি না, কিন্তু আপনারা একটু এটাকে 5-7 মিনিটে সাম আপ করেন। স্যার, আপনি আজকে 40 থেকে শুরু করেছিলেন স্যার। 40 হচ্ছে প্রিভিয়াস জাজমেন্ট। 39 থেকে শুরু করেছি। 39 থেকে স্যার যেটা বলছিলেন স্যার, যে যদি কোনো দীর্ঘ স্টেটমেন্ট থাকে, দীর্ঘ বিবৃতি থাকে, তাহলে আদালত যে জিনিসটা প্রমাণ করতে চাচ্ছে ওই বিষয়ের সঙ্গে প্রাসঙ্গিক যতটুকু ততটুকু ওই বিবৃতি থেকে বা ওই সাক্ষ্য থেকে নিতে হবে। 39 40-এ বলছিলেন স্যার যে প্রিভিয়াস জাজমেন্ট, পূর্ববর্তী মামলার রায় প্রাসঙ্গিক হবে যদি মানে একই পক্ষজনের মধ্যে হয়, একই বিষয়বস্তু যদি হয়, তাহলে পূর্ববর্তী মামলার রায়টা হবে প্রাসঙ্গিক। না, একটু 40-এ আপনার সাথে আমি ডিসএগ্রি করছি। 40টা কিন্তু সেটা বলে না। 40টা বলে বার টু সেকেন্ড স্যুট, বার টু সেকেন্ড স্যুট অর ট্রায়াল। রাইট স্যার। জি স্যার, জি স্যার, সঠিক। মানে ওই যে পূর্ববর্তী মামলার রায়টা নিষিদ্ধকরণে এটা হচ্ছে এই মামলা অলরেডি হয়ে গেছে, অলরেডি রায় হয়ে গেছে, অলরেডি ডিক্রি হয়ে গেছে, এই মামলা আর দ্বিতীয়বার করা যাবে না। জি জি স্যার। তাহলে একই বিষয়ে পরবর্তী তার মামলা নিষিদ্ধকরণে এটা পূর্ববর্তী রায়টা প্রাসঙ্গিক। রাইট, হ্যাঁ, এবার
41-এ যেটা 4টা বিষয় বলছিলেন স্যার, একটা এটা হচ্ছে যে জাজমেন্ট ইন রেম হিসেবে, অর্থাৎ সর্বসাধারণের জন্য জাজমেন্ট বলছিলেন যে প্রবেট, ম্যাট্রিমোনিয়াল, অ্যাডমিরালিটি আর ইনসলভেন্সি। যেহেতু এই জিনিসগুলো শুধুমাত্র ওই ব্যক্তির স্বার্থ সংশ্লিষ্ট দায়ী না, এটা সামাজিক দায় বা রাষ্ট্রীয় দায়, এই 4টা বিষয়ের মধ্যে আছে। সো এটা জাজমেন্ট ইন রেম, প্রবেট, ম্যাট্রিমোনিয়াল, অ্যাডমিরালিটি আর ইনসলভেন্সি সম্পর্কিত যদি রায় থাকে এটাকে কনক্লুসিভ প্রুফ হিসেবে ধরা হয়। ওকে, এটা তারপরে 42-এ বললেন স্যার যে 41 ধারায় যে 4টা বিষয়ের কথা বলা হচ্ছে, এই 4টা বিষয় মানে 4টা বিষয়ের বাইরে যেটা, সেটা 4টা বিষয়ের বাইরে সেটা কনক্লুসিভ প্রুফ হিসেবে ধরা হবে না। হ্যাঁ, যদি সেটা জনস্বার্থ সংশ্লিষ্ট হয় তাহলে সেটা প্রাসঙ্গিক হিসাবে আসবে, কিন্তু কনক্লুসিভ প্রুফ হিসাবে না। রাইট। তারপরে স্যার 42-এ যেটা বলা হলো, সরি 43-এ যেটা বলা হলো স্যার, যেটা হচ্ছে যে 40 আর 42, অর্থাৎ 40 থেকে 42 পর্যন্ত যে বিষয়গুলো বলা হইলো, এর বাইরে যদি মানে ওই যে বিষয়বস্তু যদি ওই মামলা কেন্দ্রিক হয়, অর্থাৎ পূর্ববর্তী মামলা কেন্দ্রিক বিষয়বস্তু হয়, তাহলে শুধুমাত্র এটা প্রাসঙ্গিক হবে, তাছাড়া অন্যান্যগুলো অপ্রাসঙ্গিক হবে। তারপর 44 তার হচ্ছে 44 যেটা বললেন যে পূর্ববর্তী যে এই যে আমরা 40, 41, 42 এবং 43 আলোচনা করলাম, এগুলোর যদি ফ্রড বা কলুশন অথবা ইনকম্পিটেন্ট আদালত থেকে নেওয়া হয়, ওটা যদি সংক্ষুব্ধ ব্যক্তি প্রমাণ করতে পারে, অর্থাৎ বিবাদী প্রমাণ করতে পারে যে ওই যে প্রতারণা করে পূর্ববর্তী রায় নেওয়া হয়েছে বা যোগসাজশ করে রায় নেওয়া হয়েছে, তাহলে ওই রায়টা আর মানে প্রাসঙ্গিক হবে না, ওটা অপ্রাসঙ্গিক হয়ে যাবে। ওকে, গুড, ভালো হয়েছে। আপুদের ভেতরে কেউ বলতে চান? আমি একটু সুযোগ দিতে চাই আপনাদের। স্যার বলছে যেটা যখন একটা বিবৃতি দেওয়া হয় আদালতে, সেইটা যদি কথোপকথন বা দলিলের অংশ যদি হয়ে থাকে, সেইটা কিন্তু সাক্ষ্য দেওয়া যায়, সেইটা সেই বিবৃতিতে প্রাসঙ্গিক হবে নাকি স্যার? আদালতে প্রয়োজন যদি মনে করে সেই বিবৃতিগুলো প্রয়োজন কথোপকথন বা বিচ্ছিন্ন দলিলের অংশ বিশেষও যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আদালতে প্রয়োজন মনে করেন সেই প্রাসঙ্গিক হবে স্যার। হ্যাঁ, এটার কথা হচ্ছে এরকম যে যদি 10 পেজের একটা দলিল থাকে, সেই দলিলের যদি 2 লাইন আমার জন্য প্রাসঙ্গিক হয়, তাহলে আমি 2 লাইন নেব, 10 পেজের দলিল আমি নেব না। ঠিক আছে আপু? জি স্যার। আর 40 থেকে যেটা 44 ধারায় বলা হয়েছে স্যার, আদালতের রায়ের প্রাসঙ্গিকতা, এটা হচ্ছে স্যার বিশ্ব সম্পর্কিত রায়ের কথা বলছে স্যার। যেটা 40-এ যেটা বলছে যে দ্বিতীয় মামলার রায় নিষিদ্ধ করার জন্য পূর্ববর্তী মামলার রায় প্রাসঙ্গিক হবে স্যার। সেটা 40 ধারায় বলছে। আর 41-এ বলছে যে এই 4টা ক্ষেত্র হচ্ছে প্রবেট, ম্যাট্রিমোনিয়াল, অ্যাডমিরালটি আর ইনসলভেন্সি, এই 4টি ক্ষেত্রে এটা প্রাসঙ্গিক হবে, যেটা বিশ্ব সম্পর্কিত এটা রায়। অবশ্যই আদালত সবার ক্ষেত্রেই তো যেটা প্রযোজ্য হয়। হ্যাঁ স্যার। আর 42 ধারা বলছে যে পাবলিক নেচার, জনসংশ্লিষ্ট প্রকৃতির যতগুলো রায় হবে সেটা প্রাসঙ্গিক, কিন্তু সেটা চূড়ান্ত প্রমাণ নয়। তাই। তারপরে 43 ধারায় বলছে যে 40 থেকে 42 ধারায় যে রায়ের কথা বলা হয়েছে, এইগুলো বেশি ব্যতীত অন্য যে রায়গুলো থাকবে সেগুলো প্রাসঙ্গিক হবে। আর যদি বিচার্য বিষয় যদি না হয়, সেক্ষেত্রে অপ্রাসঙ্গিক। হ্যাঁ, বিচার্য বিষয় হতে হবে অপ্রাসঙ্গিক। আর 44 ধারায় বলছে যে রায়ের অপ্রাসঙ্গিকতা, এই যে রায় 44 থেকে যে আমরা 43 পর্যন্ত যে রায়গুলোর কথা বলা হলো স্যার, এইগুলার অপ্রাসঙ্গিকতা প্রমাণ করা যাবে সেটা 44 ধারা দিয়ে স্যার। সেটা প্রতারণা যদি হয়, আবার প্রতারণা বা যোগসাজশের মাধ্যমে যদি হয়ে থাকে, সেটা আদালতের যদি বহির্ভূত যদি কোনো কর্তৃক ক্ষমতা বহির্ভূত যদি কোনো আচরণ হয়, তাই না স্যার, সেটা অপ্রাসঙ্গিকতা স্যার প্রমাণ করা যাবে।
ওকে, ভেরি গুড। জি স্যার। পার্সোনামটা হচ্ছে 40 এবং 43। রেমটা কোনটা? রেমটা হচ্ছে 41 এবং 42। আচ্ছা স্যার। আর 44টা পার্সোনাম এবং রেম দুটার ক্ষেত্রেই প্রযোজ্য কিন্তু। জি স্যার, ওটা তো প্রযোজ্য। হ্যাঁ, স্যার ঠিক তৃতীয় আছে। ব্যক্তি বললেন, যেটা তৃতীয় ব্যক্তি, একটা বললেন যে তৃতীয় ব্যক্তি প্রযোজ্য নয়, তাহলে ওটা হচ্ছে পার্সোনেম। ওটা পার্সোনাম, হ্যাঁ ওটা পার্সোনাম। স্যার এখন ধরেন যে আমার আর আরেকজনের ভিতরে মামলা হয়েছে, যে আমরা একটা মামলাতে ধরেন আমি একজনের মাথা ফাটাই দিছি, আমার 2 বছরের সাজা দিয়ে দিল, বাস ওই মামলা পুড়ে গেল। কিন্তু সে আবার ওইটার বলতেছে আমার নাকও ফেটে গেছিল, আমার মামলা আবার করতে চায়, তাহলে সেটা কিন্তু আমার আর তার বিরুদ্ধে মামলা, এখানে কিন্তু মানে সমাজের বা জনস্বার্থের কোনো কিছু নাই। কাজেই দ্বিতীয় মামলা যে আমার এগেনস্ট হবে না, এটা কিন্তু পার্সোনামের মধ্যে পড়ে, এটা রেমের ভিতরে যায় না। আবার ওই যে 43-এর যে ব্যাপারটা, যেটা হচ্ছে পূর্ববর্তী মামলার প্রাসঙ্গিকতা বা পূর্ববর্তী মামলার এক্সিস্টেন্স নন এক্সিস্টেন্স নিয়ে যে কথা, সেটাও কিন্তু পার্সন টু পার্সন, সেটা কিন্তু অন্য কারোর সাথে না। যেহেতু এটা 40 থেকে 42-এর কোনোটাই কাভার করে না, মানে 41 থেকে 42-এর কোনোটাই কাভার করে না, তাই না? স্যার একটু যদি আপনি স্যার কি বলছেন স্যার? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, এখন বলেন। ওই আমি একটু মানে ওই একটু বুঝতে একটু কম পারছি, যেটা জাজমেন্ট এন্ড রেম আর পারসন টু রেম, এইটা একটু স্যার যদি একটু আরেকটু বলতেন স্যার। আচ্ছা, জাজমেন্ট মানে জাজমেন্ট ইন পার্সোনাম টার্মটা একটু ভালোভাবে শুনবেন। জাজমেন্ট ইন পার্সোনাম অ্যান্ড জাজমেন্ট ইন রেম। জাজমেন্ট ইন পার্সোনাম হচ্ছে সেই সকল জাজমেন্ট যেটা শুধুমাত্র এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির ভেতরে প্রয়োগ করা যায়, অর্থাৎ আমার আর আপনার, এখানে তৃতীয় কোনো ব্যক্তি আসতে পারবে না। হ্যাঁ, এটা হচ্ছে জাজমেন্ট। স্যার মামলার পক্ষ আর পক্ষ প্রতিনিধি নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, মামলার পক্ষ আর পক্ষ প্রতিনিধি বলতে পারেন, কথা ঠিক আছে। তাহলে এটা হচ্ছে পার্সোনাম, অর্থাৎ আমার আর আপনার ভেতরে কথা আমার আর আপনার ভেতরেই থাকবে, পার্সোনাম। আর যখন আমি ধরেন যে আপনার সাথেই কি করতেছি, একটা পাবলিক নেচার নিয়ে কথা বলতেছি, বা একজনের সোশ্যাল রাইট নিয়ে, সোশ্যাল স্ট্যাটাস নিয়ে কথা বলতেছি, যে সে ব্যক্তিটা ডিভোর্সি, সেই ব্যক্তিটা মানে সেই সন্তানটা ইলেজিটিমেট, এই ধরনের কোনো কথা বলতেছি, তখন কি কথাটা আপনার আর আমার মধ্যে থাকতেছে? তখন কিন্তু আমার আর আপনার ভেতরে কথাটা থাকতেছে না, একজন তৃতীয় ব্যক্তি নিয়ে বা সমাজের তার যে অবস্থান সেটা নিয়ে আমাদের কথা চলে আসতেছে। যখন এইরকম কোনো কথা চলে আসতেছে, যখন যেটা আমার আর আপনার ভিতরে সীমাবদ্ধ না, তখন সেটা পার্সোনাল রেম হয়ে যাচ্ছে। আর যখন আমার আর আপনার ভেতরে কথাটা সীমাবদ্ধ, তখন সেটা পার্সোনাম হয়ে আসতেছে। বোঝা গেছে জগবন্ধু ভাই? স্যার একটু বুঝছি স্যার, যে যখন একটা বিষয় যখন মানে পার্সন টু পার্সন হবে না, সেটা উন্মুক্ত হবে, সেটা হলো জাজমেন্ট টু রেম, তাই না? রেম, রাইট, খুব সুন্দর বলছেন ভাইয়া। হ্যাঁ, তারপর শুধু পার্সন টু পার্সনের বিষয় থাকবে, হ্যাঁ। মানে ব্যক্তি টু ব্যক্তির বিষয় থাকবে, বা হ্যাঁ। প্রতিনিধির বিষয় থাকবে, সেখানে হবে জাজমেন্ট টু পার্সন, তাই না স্যার? জাজমেন্ট ইন পার্সোনাল বা জাজমেন্ট টু পার্সনই বলতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আরেকটা মজার উদাহরণ দিয়ে শেষ করি। হ্যাঁ, সেটা হচ্ছে জাজমেন্ট ইন পার্সোনাল এন্ড জাজমেন্ট ইন রেম। ধরেন এক্স তার ওয়াইফ ওয়াইকে কি করেছে, বাসার ভিতরে হয়তো তাদের ভিতরে গন্ডগোল হয়েছে, হয় না যে ডোমেস্টিক ভায়োলেন্স হয়তো, আচ্ছা সেরকম একটা কিছু ঘটেছে, ওয়াইফ যে মামলা করেছে যে আমারে মারছে। ওকে, এটা কি, এটা পার্সোনাল না রেম? স্যার এটা পার্সোনাল স্যার। এটা পার্সোনাল। আচ্ছা, এখন এই এক্স করলো কি, ঠিক আছে তুমি আমার বিরুদ্ধে মামলা করছো, তো ঠিক আছে তোমার তালাক দিয়ে দিলাম, তালাকের নোটিশ ইস্যু করে দিল, তালাক হয়েও গেল। এখন এই মহিলার সোশ্যাল স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেল না? সে কি আর এই এক্স এর বউ থাকলো? স্যার তখন তাহলে তো জাজমেন্ট টু রেম হবে স্যার, না? জাজমেন্ট টু রেম হয়ে যাবে। এই যে ডিভোর্সের যে জাজমেন্ট, সেটা কিন্তু জাজমেন্ট ইন রেম, কিন্তু এই ডোমেস্টিক ভায়োলেন্সের যে জাজমেন্ট, সেটা কিন্তু জাজমেন্ট ইন পার্সোনাল। স্যার আমি ক্লিয়ার কি বোঝাতে পারছি? এখন বোঝাতে পারছি? জি স্যার ক্লিয়ার স্যার। স্যার তখন তো ওই ব্যক্তি মামলার মধ্যে তার মানে চরিত্রের উপরে যে কথা বলবে, যে কেন আপনি বউ ছাড়ছেন, যে এর চরিত্র খারাপ, এই ধরনের কিছু বলবে। হ্যাঁ, না আসলে ক্যারেক্টার ওই সেন্সে না, তারপরে এটা একটা রেলেভেন্ট পয়েন্ট বলছেন আপনি, কিন্তু ক্যারেক্টার বলতে এখানে স্ট্যাটাস বোঝানো হচ্ছে।
ধরেন আমি বৈধভাবে জমিটা দখল করে আছি বা অবৈধ দখলদার, এটা আমার মানে স্ট্যাটাস নিয়ে কথা বলে না। আমি জমি দলিল করে নিয়ে কিনে কেটে টাকা পয়সা দিয়ে আমি দখলে আছি, আমি বৈধ মালিক। যে ব্যক্তি পলিটিক্যাল পাওয়ারে এসে দখল করে নিচ্ছে সে অবৈধ মালিক, অবৈধ দখলদার, তাই না? এইরকম ব্যাপারটা। স্যার সেক্ষেত্রে স্যার এখানে স্যার জাজমেন্ট টু রেম এর যে কথা বললেন স্যার 41 ধারা এখানে আর কোনটা ধারা বললেন স্যার? 41 এবং 42, 41 এবং 42 দুইটা ধারা তাই না? দুইটা ধারা। না স্যার, আপনি 43 বলছেন স্যার, 41 আর 43 স্যার, আর 41 একটু দাঁড়ান, 43 ব্যাপারটা কিন্তু হয় না। আমি তো পার্সন আর 43 হচ্ছে 40 আর 41 42। হ্যাঁ, 41 এবং 42। আপু যদি ভুল শুনে থাকেন বা আমি যদি ভুল বলে থাকি তাহলে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে জাজমেন্ট ইন 41 এবং 42, জাজমেন্ট ইন পার্সোনাম হচ্ছে 40 43। এটা একটু জি ক্লিয়ার স্যার, করে জি স্যার, থ্যাংক ইউ স্যার। এখানে স্যার ক্লিয়ার হয়েছে স্যার এবার। ঠিক আছে, ওকে। আশা করি জাজমেন্ট ইন পার্সোনাম এবং জাজমেন্ট ইন রেম আর কিছু বোঝাতে সক্ষম হই বা না হই, এইটা আজকে বোঝাতে সক্ষম হয়েছে। এবং আপনাদের আর এটা নিয়ে কেউ প্রশ্ন করলে সে উত্তর ফেরত মানে উত্তর তাকে ফিরতি উত্তর আপনি দিতে পারবেন। ঠিক আছে, জি স্যার, ইনশাল্লাহ স্যার। ওকে। তাহলে আজকে আমরা এখানে শেষ করছি।